নবীর দেশে যাব, আমি রাঙা স্বপন দেশে যাব, স্মরণ করে নে নৌকায় পাল তুলি রে, নৌকায় পাল তুলি রে। নৌকায় পাল তুলি রে। আমি হাসানুর রহমান হাসান। আমার ছোট্ট একটা নাম আছে, শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল। আমি ইংরেজিতে অনেকে বলে আমি ওয়াটার লিলি। জানি না কতটুকু। আমার বাড়ি ময়মনসিংহের ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা থানার মধ্যে, সেটা হলো ত্রিশাল। এবং আমাদের গ্রামটাও খুব সুন্দর, একদম ব্রহ্মপুত্র নদের পাড়ে। আমি সেই এলাকার ছেলে। নিজেকে কি ছেলে বলবো জানি না। আমি যখন আর কি ছোট ছিলাম তখন একজনকে ভাল লাগতো আর কি, যখন স্কুল লাইফে ভাল লাগতো। ওর নাম ছিল হচ্ছে বিলাস। বিলাস নামে একটা ছেলে ছিল, ওকে খুবই লাইক করতাম, খুবই। আমার প্রতিবেশী একজন ছিল বটম। সে আমাকে আসলে সে আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় থাকতো এবং সে আমাকে এই জিনিসটার প্রতি মানে ইন্টারেস্টটা তৈরি করছিল। তো মানে বোঝাইতে পারি না, ও তখন নামাজ পড়তো। তো আমিও মানে ওকে দেখার জন্যে আমিও নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, যে যা মসজিদে গেলে ওর সাথে আমার দেখা হবে। তো যেতাম, তো ও তখনও বুঝতো না। তো একদিন ওকে বাসায় আসতে বললাম। ওনার টিলাই কাজ করে, প্রথম আমার শুরুটা যে থেকে টিলাই কাজ করে আমি আসি, তাদের কাছে বসি, কাপড় চোপড় বানাই। উনি আমাকে বন্ধুত্ব বলে আদর করে, আসেন বসেন আলাপ করি, হ্যাঁ আমাদের বাড়িতে যাবেন, হ্যাঁ তাদের বাড়িতে গেলাম, আমিও আমাদের বাড়িতেও তাকে নিয়ে আনলাম। তারপরে মনে করেন মনে যখন দুজনের মন এক হয়ে গেছে, তখন সেও যেরকম আমাকে ভালোবাসে আমি তাকে এরকম ভালোবাসি। পরে আমরা মানে তাদের সাথে আমি পরে সম্পর্ক করলাম। যেমন কোনো সুন্দর ছেলে আমাদের আশেপাশে থাকলে সে বলতো আমাকে, সে তোকে ভালোবাসে, সে তোকে চায় বা সে তোকে করে। এরকম করে করে আমার একজনের প্রতি দেখলাম যে ভালোবাসা তৈরি হয়ে গেল। যে আমি তখন আসলে প্রাইমারিতেই পড়ি, মানে তখন থেকে আমি বুঝি যে আসলে ওকে না দেখলে আমার ভালো লাগে না। এরপরে দেখছি সে কোনো সময় যদি আমি সময় না দিতে পারি, গরিব মানুষ তো আমি রানিংয়ে থাকি, যে যদি কোনো সময় আমি তার সাথে সাক্ষাৎ না হয়, সে খুঁজে আমার কাছে আসে। ছোটবেলায় আমি শুনেছি যে বয়ঃসন্ধি মানে 13 বছরের পর থেকে নাকি মানুষের পরিবর্তন আসে। আমার হয়তো সেই পরিবর্তন এসেছে, হয়তো শারীরিকভাবে বাইরের দিক দিয়ে, কিন্তু ভিতরের দিক দিয়ে আমি কিন্তু অন্যরকম। এটা আমার সমাজ আমাকে বুঝিয়ে দিয়েছে, কতটুকু না জানি না আমি। আমার পরিবার থেকে অনেকটা বুঝিয়ে দিয়েছে যে তুমি একটা মধ্যবর্তী এলাকায় আছো। আমার তো মনে হয় যে একটা স্বামী স্ত্রী কীভাবে সংসার করে তারা আমি জানি না, আজ পর্যন্ত সংসার করি না, কিন্তু এই বন্ধু বাদলের সাথে যেরকম আমি সংসার করতেছি, আমার তো মনে হয় এটাই আমাদের স্বামী স্ত্রীর সংসার। আমার বিবাহিত জীবন চলছে প্রায় 10 বছর। আমার 7.5 বছর একটা মেয়ে আছে। আমার প্র্যাকটিসটা এখনও আছে, আমার ওয়ার্ল্ডের যে প্র্যাকটিসটা আর কি, হোম প্র্যাকটিসটা, সেটা আমার ফ্যামিলির কেউ কেউ হয়তো অনুমান করতে পারে, বাট আমার স্ত্রী এটা এখনও বোধহয় ওইভাবে অনুমানও করতে পারে না, বুঝতে পারে না। ছেলেবেলা থেকে যখন বড় হতে শুরু করলাম, তখন তো একা মনে হতো, একেবারেই একা, আমার পৃথিবীতে কেউ নেই। আমি ছেলেদের সাথেও মিশতাম না, মেয়েদের সাথেও মিশতাম না, একা একা থাকতে পছন্দ করতাম। কারণ আমি বুঝতাম যে আমার মধ্যে কিছু একটা আছে যেটা কারোর সাথে মিল নেই। আমার শরীর বলছে একটা, মন বলছে একটা, শরীর এবং মনের সাথে কোনো কানেক্টিভিটি নেই। কেন যেন দুটোই আলাদা জিনিস এবং দুটো দুই রকম করে চায়। আমি আমার ভাবনার সাথে নিজেকে মিলাতে পারছিলাম না যে আমি তাহলে কে, আমি কি চাই। কারণ সমাজ যা বলে নারী ওই রকম হবে, পুরুষ ওই রকম হবে, আমার মধ্যে দুটোই। আমি কি তাহলে অসুস্থ, এরকম মনে হতো এক সময়। যখন আমি আমার মতো আরেকজন মানুষকে পাই, তখন আমি বুঝতে পারি যে না, আমি আসলে অন্যদের চেয়ে একটু আলাদা। আলাদা বলতে এই অর্থে সমাজ বলে অন্য রকম, আমি আসলে অন্য রকম না, সমাজের মতো অন্য রকম না, আমি একটু ভিন্ন রকম। যত জায়গায় ভালোবাসার কথা বলেছে, একটা কথা বলেছে যে মেয়েদের জন্ম হয়েছে ছেলের জন্য, ছেলেদের জন্ম মেয়েদের জন্য সৃষ্টি হয়েছে।
তাহলে আমরা মাঝখানের যারা মিডিল আমরা আছি আমাদের জন্য কারা সৃষ্টি? মাঝে মধ্যে মনে হয় যে এমন কোনো জান থাকতো, আমি আমার সৃষ্টিকর্তার কাছে চলে যেয়ে জিজ্ঞেস করতে পারতাম, উত্তরটা এমনভাবে চাইতাম যেন তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে গেলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে গেলে সোনার ছেড়ে গেলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় আমি গেলাম, যাই ওনারা দেখলাম সব হিজড়ারা, প্রায় 10-15 জন 20 জন হিজড়ারা ওইখানে থাকে। আমার কাছে খুব ভালো লাগলো, ওনারা নাচ গান করতেছে, ওনারা খাওয়া দাওয়া করতেছে, ওনারা অনেক হাসতে হাসতে, আমার কাছে ভালো লাগলো। তো ওনারা বললো তোমার কি এইসব পরিবেশ ভালো লাগে? আমি বললাম হ্যাঁ আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে আমাকে রাখবা? কয়েকে তোমার আম্মা আব্বা কিছু বলবে না? আমি কে না, কিছু বলবে না। পরে আল্লাহ কয়েকে আচ্ছা তুমি যদি সময় পাও তুমি আইসো মাঝে মধ্যে। তো আমি এরকম আসা যাওয়া আস্তে আস্তে আমার মনের একটা আবেগ আশা পড়লো, আমি ওদের কাছে থাকবো। মনে করেন যে বড় সিনিয়র গুরু আছে এবং এই ওনাদের শিষ্যরা আছে এবং তার জুনিয়র সিনিয়র সব মিলে জেলে আছে। পরে ওনাদের সাথে আমি আইসা পড়লাম। আসা যাওয়ার পরে প্রায় 6 মাস 1 বছর থাকলাম। থাকার পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দেখলো কি আমি একেবারে মেয়েদের মতন হয়ে গেছি। পরে আমার খুব মারধর করলো, তুই এরকম হয়ে গেছিস, এরকম লেগা করস। আমি কই কি তোমরা আমার মারধর করো, আমি এরকম কেন করি? আল্লাহ পাকে আমার সৃষ্টি করে দিছে ওরকমই দিয়ে আমি কি করব? আমি তো নিজে ইচ্ছা করে কিছু করি না। হিজড়ারা যেই পরিবেশে আছে আমি সেই পরিবেশে আমি থাকবো। পরে কয় কি হ্যাঁ তুই চলে যা, তোকে রাখবো না, তো তোরে রাখলে মান সম্মান থাকবে না, আমাদের মান সম্মান যাবে। মানুষও কইব যে উমুকের বোনটা হিজড়া হয়েছে, উমুকের ভাইটা হিজড়া হয়েছে, তখন তোমাদের মান সম্মান যাবে। টাকা তোমাদের মান সম্মান চিন্তা ভাবনা করে আমার জীবন আমি বেছে নিলাম। আমার আসলে স্কুলের 2টা ফ্রেন্ড ছিল, একসাথে পড়ছি। মানে আমাদের ফ্রি টিফিন হলেই আমরা নিজেদের সুখের বা দুঃখের কথাগুলো বলতাম, বা রাস্তায় কাউকে ভালো লাগলে সেটাও শেয়ার করতাম। আর যেগুলো স্টেটমেন্ট আছে তাদের সাথে আসলে কখনো শেয়ার করা যায় না। তাদের সাথে আমি যখন যাই তাদের মতো করে চলি এবং তাদেরকে এটা বুঝতেও দেয় না যে আমি এটা। আচ্ছা আমি এটা পরশুদিন পাঠালে হয় না? অনেকে মনে করে এটা প্রতিবন্ধী, যারা গে সেক্স করে বা তাদের মানসিক কোনো রকম প্রতিবন্ধী এরা। আমি এটা আসলে মনে করি না। আমি যদি প্রতিবন্ধী হবো তাহলে তো আমি একঘেয়েমি থাকতাম বা একটা জিনিস নিয়েই থাকতাম। তো আমি তো সব পরিবেশ, সব সিচুয়েশনে খাপ খেয়ে চলতে পারতেছি, নিজেকে সব জায়গায় মানিয়ে চলতে পারতেছি। আর আমার ভালো লাগাটা এটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার। আমার কী ভালো লাগে কী না লাগে সেটা নিয়ে আসলে অন্যেরও হস্তক্ষেপ করার নেই। আর আমি অন্যকেও এটা আমি আসলে বলে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। আমার যাকে ভালো লাগে তাকে আমি সুন্দরভাবে অ্যাপ্রোচ করি। সে যদি এগ্রি থাকে তাহলে তার সাথে আমার ফ্রেন্ডশিপ থাকবে, না হলে নেই। আইস বন্ধু বৈশ পাশে, রাখব তোমায় হৃদয় মাঝে। আইস বন্ধু বৈশ পাশে, রাখব তোমায় হৃদয় মাঝে। ভালোবাসা তোমায় দেব আর কাউকে দেব না রে বন্ধু, কাউকে দেব না বন্ধু। আমি মাজ্ঞা মানুষ, মাজ্ঞা ছেলে, ওই জন্যে আমার ওইটাই আমার কাছে খুব ভালো। আমি গাইতে ছোটো থাকতে অনেক ছোটো থাকতে উঠি গাই। গ্রামে এগুলা ছিল, এখন নাই গিয়া। আর যে জায়গায় হয় যদি আমি শুনি আমাকে বলে আমি যাই, গাইতে আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে। মনে করেন তো আমি মাইকা ফুল্লা সবচেয়ে আরও মানুষ অনেক কিছু বললে আমার খুব ভালো লাগে। মানুষে যদি অনেক কিছু বলে আমাকে, তো আমার কাছে ভালোই লাগে। সেই বলে যে ভালো না এটা করা, এরকম করা ভালো না। তবু এতো যেমন এই জায়গায় আসলাম, কারো কাছে না বললে আমি নিজে নিজে চুরি করে এসে পড়লাম। হ্যাঁ, আমাকে আমার সংসার থেকেও নিষেধ দেওয়া হয়, বলা হয় যে যাওয়ার জন্য, না যাওয়ার জন্য। আমি না যাইতে আমার মা বলে, বোনানে বলে, সবাই বলে, তবু আমি এটা শুনি না। না শুনলে আমার ওইটুকুই ভালো লাগে। আমার মন চায় যে সারাক্ষণ এইসবের মধ্যে থাকতে।
10টা মাইকে ফুলা দেখলে আমার খুব ভালো লাগে, মন চায় যে হৃদয়টা চিরা ওর কাছে নিজেরে ডুবাই দিই। ওর মনে কয় যে কত ভালো যে লাগে, পৃথিবীতে এর চেয়ে ভালো বোঝায় আর কিছু নাই আমার কাছে, অন্যের কাছে কি এটা আমি জানি না। আসো বন্ধু বসো পাশে, হাত দিও না ডালিম গাছে। আসো বন্ধু বসো পাশে, হাত দিও না ডালিম গাছে। পাকলে ডালিম তোমায় দেব আর হে কাউকে দেব না রে বন্ধু, কাউকে দেব না। ও বন্ধু এমন হলে হে আমার বাড়ির হারাইও না, এমন হলে হে আমার বাড়ির বিবাদী সব পরে রয়, ও গুরু তোমার কি তাতে, গুরু তোমার কি তাতে, না সুপথে। গুরু দোহাই তোমার মনে রে আমার, লও না সুপথে। গুরু দোহাই তোমার মনে রে আমার, লও না সুপথে। আমিও কোনো সময় তাদেরকে খুঁজে দেয় কি করো, কি কেমন কিতা করতেছো এরকম। এরপরে আমি তাদের সাথে আমার সম্পর্ক হওয়ার পরে দিয়ে আমি তাদেরকে একটা সিলির মেশিন আমি নিজের কিনে দিলাম। তুমি সময় এমনিতে ঘোরাফেরা না করে তুমি কাজ করো, তুমি যখন এই কামরা শেখা আছে তুমি কাজ করো। এরকমভাবে এবারে মিল মনে করেন এই থেকে শুরু আমরা হয়ে গেছে। তাহলে বন্ধুত্ব হিসাবে এখন তাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। এই দা আমার বন্ধুরে ভালোবাসি আর হ্যাঁ কহিসরা, এই এত কত আদর হয় বেটা জানোস তুই? এ আমার বিরাট আদর হরে, বিরাট আদর হরে আমার হিজরা কি বেটা মানুষ না, কালি আরে কালি ঘিন্না হরে এ কি কারা। আমি হ্যাঁ রে হেতু কইছি আমি যাইতাছি আমার দুস্থ হলে কেন তুই তো বেডটা ফুলা লয়ে যেতেছস, আমি বেডটা তো কিতেছে আমি মনে হয়েছে আমি আর যেতে আমার আদর হয়, তুইও তোদের আদর অবস্থা বেটা বেটে তো কিতেছে বেটা। এই হারে তো আমার হেতু আমার সাথে কাজ যা মন বইরাছে তোমায় দেইকারে ওরে ওরে মেলাম না এদিকে যা বেটা, এদিকে আছে এন্ডা লাগা তুই আমি এন্ডা লাগাইতেছি বেটা। বন্ধুর সাথে করলাম পিরিত 3.5 বছর, সেই বন্ধু কেমন কইরা হইয়া গেল পর। আমি একটি ছেলেকে এত ভালোবাসতাম বুঝছেন, কিন্তু মানে খোয়ার মতন না। সে আমাকে অত্যন্ত আদর সুখ দিয়েছে, কিন্তু মানে আমার প্রায় কিন্তু পুরোপুরি বিয়ার একটা যাকে বলে আমাদের গ্রাম অঞ্চলে বলে বিয়া, কিন্তু বিয়ার বয়স হয়েছে আমার, কিন্তু তারপরেও বিয়ে করতেছে। কিন্তু আমার এই বন্ধুটাকে আমি ভুলে মানে থাকতে পারবো না। আমার সাথে সে সবসময় ঘোরাফেরা করতো, কিন্তু আসলে তার সাথে আমার ঘোরাফেরা করে খুবই মানে ভালো লাগছে। কিন্তু ঘোরাফেরা পরে দেখলাম সে কিন্তু অত্যন্ত আমাকে আদর দিয়েছে, অনেক ভালোবেসেছে। কিন্তু আসলে যে ভালোবাসার জিনিসটা কিন্তু ওদেরকে মানে কাছে পেলে মানে বোঝা যাদের ভালোবাসা কারে খোয়ায়। তো আসলে তো আমরা এত কিছু বুঝি না, কারণ আমরা সামান্য কৃষি মানুষ, কারণ কাজ করে খাইতো। কিন্তু মাঝে মাঝে ওর কাছে সময় দিলে আসলে কিন্তু ও আমাকে মাঝে মাঝে টানে নিব বাড়ি থেকে আসা করে নেব, ভাই চলো ঘোরাফেরা করি। কিন্তু ওকে নিয়ে আমি বন্ধু মানে আসলে ওকে ভালোবেসে মানে অনেক আদর পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু আসলে আমি কিন্তু বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে করতে পারবো, কিন্তু বিয়ে করতে পারছি না শুধু তাকে অত ভালোবাসি যে আমি মানে খোয়ার মতো না। কিন্তু এখন বিয়ে করেও তার কাছে আমি মনে হয় যে তার থেকে অনেক শান্তি পেয়েছি, বিয়ের থেকেও আমি মনে করবো তার কাছে অনেক শান্তি পাই। আমি তার সাথে মিলেমিশা করার সময় মাঝে মাঝে এমনিতে মানে শয়তানগিরি করে তাকে আমি কতি বলে ফিজদা বলে ডাক মারি, কিন্তু আসলে কিন্তু সে আমার বন্ধু, তার কাছ থেকে আমি ভালোবাসা শিখেছি, তার কাছে আমি অনেক আদর পেয়েছি। অন্য বন্ধু কয়েকজন জানলেও আমাকে বলে ওর সাথে তুই কেন যাস মিলেমিশা করার জন্য, আমি বলি আমার ভালো লাগে আমি যাব। কিন্তু অত মানুষ ওর কাছে তুইও তুই যেতে তে বুঝতে যে কতটুকু ভালোবাসে, কতটুক আদর করে, কতটুক মানে কাছে টানে নেয়, এটা তুইও জানতে। কিন্তু তুই তো যাস না এর কাছে, তাহলে তুই বুঝবে কিভাবে? এটা আমি গেছি, আমি বুঝি এটা কি জিনিস। যেন আজকে মনে করেন ওরা এই যে হিজড়াগিরি করে, এরা মানে মন মতো চলতে দেয় না মানুষ তাদেরকে নানান রকমের কথা বলে, কিন্তু এটা ঠিক না। ওদেরকে নানান রকম কথা বলা ঠিক না, কিন্তু এরা মানুষ, আমি যেরকম মানুষ সেও একজন মানুষ। কিন্তু
আসলে ওদের কাছে আমাদের যাওয়া উচিত উচিত যালে তাদের কাছ থেকে ভালোবাসা যাওয়াটা দেন তার কাছ থেকে শিখে নেওয়া যায় এই ভালোবাসা কারে যে কয় কিন্তু এত আদর দেয় ও মানে আমি মুখে প্রকাশ করতে পারবো না অবশ্যই কিন্তু তার সাথে যারা মিলেমিশে করবে সে বুঝতে পারবে তার কাছে ভালোবাসা কতটুকু পাওয়া যায় বন্ধুরে খাওয়া ইসলাম কত কই মাছের বাজা সেই বন্ধু কেমন কইরা কইয়া আরে মনে হয় রে গানটা রে মনে নাই আমি যখন নাকি এসএসসি পাশ করি, এটা এইচএসসি পাশ করি 1997-এ, তার আগ দিয়ে একজনের সাথে আমার ভালোবাসা হয়েছিল। সে একজন বিদেশি পলিশম্যান, তার সাথে ছিলাম আমি 2.5 বছর। তখন বাড়ি থেকে না বলেছিল, কিন্তু বলেছে আমি ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করব। এ কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওর সাথে আমি 2.5 বছর ছিলাম। আর তারপরে ওই সম্পর্কের পরে ওর সম্পর্কটা, ও বিদেশ চলে যাবে। তো আর পলিশ তো আমি যাব না, আমি আগেও বলেছি পোল্যান্ডে আমি যাব না, কারণ আমি মনি প্রাণী বাঙালি, 16 আনা বাঙালি, বাংলাদেশি মানুষ, এদেশে থাকতে ভালোবাসি, বাংলায় কথা বলতে ভালোবাসি, ওই কারণে আমি যাইনি। ওই কারণে সম্পর্কটা আমার ভেঙে গেছিল। ভেঙে যাওয়া মানে হচ্ছে যে ও সম্পর্ক ভেঙে গেলে আমরা ভালো বন্ধু ছিলাম, দেশে আসলে এখন আমার সাথে যোগাযোগ করি। যাকে প্রথম জীবনে ভালোবেসেছি, যে আমার সবচেয়ে জীবনের ভালোবাসা, যাকে প্রথম জীবনে কাছে টেনে নিয়েছিলাম, সে আমাকে ভালোবেসেছে, মিথ্যা কথা বলবো না। কিন্তু সে পারেনি, আমাকে ধরে রাখতে পারেনি, আমিও পারিনি তাকে ধরে রাখতে। সে যখন কোথাও বেড়াতে যেত আমার জন্য খুব সুন্দর গিফট নিয়ে আসতো, ভালো লাগতো। তারপর পরবর্তীতে আরেক ছেলের সাথে আমার ভালোবাসা হয়েছিল। এটা হচ্ছে ওই 97-এর পরেই, আমরা 12 বছরের মতো ছিলাম তার সাথে। এটা নিয়ে আমাদের অনেক যুদ্ধ হয়েছে, ওর ফ্যামিলিতে সমস্যা হয়েছে, আমার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়নি, কারণ মা তো জানে আমি কে। মা খুব সাপোর্টিভ। আমার মা সেকালের মহিলা, কিন্তু তার চিন্তা চেতনা আধুনিক কালের মতো। আর ওই সম্পর্কটা আমার অনেক মধুর ছিল, কারণ আমি দেখেছি যে আমার যারা কমিউনিটির লোকজন আছে, আমার যারা নিজের মানুষ আছে, তাদের কিন্তু ভালোবাসার অভিজ্ঞতাটা অনেক তিক্ত, তাদের ভালোবাসার অভিজ্ঞতাটা অতটা সুন্দর না। কিন্তু আমার ক্ষেত্রটা কিন্তু ভিন্ন। আমি যে প্রথম ভালোবাসা ছিল ওটা অনেক মধুর ছিল। আমি যে 12 বছর যার সাথে আবার সংসারের মতো করেছি, তার সাথেও আমার সম্পর্কটা ছিল অনেক মধুর। সে আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, সে আমার জন্য ঘর ছেড়েছে। পরে একটা সময় সে লন্ডন চলে যায়, বিদেশ চলে যায়। তার সাথে বিদেশ চলে গেলেও তার সাথে আমার কথা হয়। গতকালও আমি 45 মিনিট তার সাথে কথা বলেছি, বন্ধুত্ব। ও চলে গেছে প্রায় 3.5 বছর হলো। আমরা ভালো বন্ধু আছি, কিন্তু আমরা জানি না আমাদের সম্পর্কের নামটা কি। ও চলে যাওয়ার পরে আমি আমাদের সম্পর্কের কোনো নাম দিতে পারিনি, কিন্তু আমরা ভালো বন্ধু আছি, আমরা ইমোশনালি শেয়ার করি দুজনকে। ও চলে গেছে 3.5 বছর। এই 3.5 বছর আমি আর একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছি, এবং এটাও একটা গভীর ভালোবাসার সম্পর্ক। কোনো আত্মীয় স্বজনের আমি বাড়িতে কখনো যাই না। আপনকে আমার আপন বড় ভাইয়ের সাথে আমি বড় ভাইয়ের বাসাও আমি যাই না, আমার বড় ভাইয়ের সাথে আমার ওরকম একটা মিল নেই। এই কারণে আমি ওকে আজ পর্যন্ত ভালো জায়গায় একটা নিতে পারলাম না, এটাই আমার খুব কষ্ট। আর আমি যেটা, ও একটু আগে বলছে যে ওর ভাই বোনের সাথে ওর তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো নাই। ওদেরটা হলো যে পারিবারিক সূত্র ধরে, আর আমারটা কিন্তু পারিবারিক সূত্র ধরে না। আমারটা হলো যে আমি মেয়েলি আচরণ করতেছি, মেয়েলি গেট আপ করছি, একটু চোখে কাজল দিচ্ছি, একটু সাজগোজ করতেছি, একটু নাচ গান পছন্দ করি। এই জন্য দেখা গেলো যে আমার বড় ভাই সেজে ভাই এরা আমাকে প্রচুর মার ধরে। আর আমার মেজো আপার কাছে যে মার খাইছি সেটা তো মানে অসংখ্য বলার পারবে না। ইভেন আমার কাপড় চোপড় যেগুলো একটু মেয়েলি কাপড় চোপড় যেগুলো বানাইতাম, একটা লেহেঙ্গা বানাইতাম, একটা বানাইতাম, লুকায় রাখতাম, সেগুলো নিয়ে শুধু পুরা ফেলাইতো। আসলে পরিবার এটা সবাই আসলে কি ওর ফ্যামিলি যেরকম ওরা করতো ওরকমই আমারই জিজ্ঞেস করতো যে ওর সাথে কী সম্পর্ক ছিল। আমি বলতাম যে একটু কি সম্পর্ক যে জেনে রাখো যে ফ্রেন্ড,
আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেলের ব্যাপারে কেউ কিছু নাক গলাতে পারবা না। আমি এতটুকু বলে দিচ্ছি, না গলো তাহলে আমার সন্তান থেকে বঞ্চিত করে দিও, ত্যায্য করে দিও, আমি তা প্রস্তুত আছি। আসলে ওর ফ্যামিলিতে থাকতে থাকতে জানি না কার মন কতটুকু ছুঁয়াইছি, কিন্তু আমি এতটুকু কনফিডেন্ট বলতে পারবো, মনের ভিতরে আমি বিশ্বাস আছে যে ওর ফ্যামিলির ভিতরে আমি এখন জড়াই গেছি, ওর ফ্যামিলির ভিতরে সবার সাথে আমি এখন জড়াই গেছি। এই কারণেই যে ফ্যামিলির সবাই আমার আদর করে, তাদের কথা আমি তাদের কথা মতোই আমি চলি, আজ পর্যন্ত তাদের কথা আমি ফালাই নেই। তাদের কথা মতো চলতে চলতে এখন আমি তাদের ফ্যামিলির মতনই একজন সদস্য হয়ে গেছি। সবচেয়ে বড় কথা কি, যেমন কি হৃদয়ের কাছাকাছি আইসা গভীরতাটুকু আমরা দুজনের চলে যেতে পারছি, এই কারণে এত বেশি মায়ার বাঁধন, এই জন্য এত বেশি টান। হয়তো আমি এই টানটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, তুমি ভুলে যাবে কিনা সেটা তোমার। আসলে কি মানুষের ধূলপিঠ এমনকি সেক্সটা সবচেয়ে বড় কিছু না, সবচেয়ে বড় হলো মন। যার মন নেই তার কিছুই নেই, যার মন আছে তার সব কিছুই আছে। আমি মনে করি আমার মন আছে কিনা তা আমি জানি না, কিন্তু আমি এটাই মনে করি যে আমার সব কিছুই আছে, আমার ভালোবাসা থেকে আমার সব কিছুই আমার কাছে আছে। আমি মনে হচ্ছে ইচ্ছা আমার এটাই, আমি এরকম আছি, এরকমই বেশ ভালো আছি, এভাবেই থাকতে চাই। আমি আসলে বিয়ে শাদিতেও জড়াইতে চাই না, মানে যেভাবে আমি এই লাইফটাই ফিল করতে চাই। তো যদিও বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট, তারপর আমি এইভাবেই থাকতে চাই। তুমি কি রকম করতি যেন তোমার দাড়ি আছে, দাড়িটাকে ছেলে দিয়ে আমার এই দাড়ির উপরে আমাকে ভালোবাসে সোনারা, জানো না? কি মনে করে সেদিন তোমাকে ভালোবাসে? সজীব রুবেল, ঠিক আছে, এই দাড়ির অনেক প্রশংসা করছে, বলছে যে সে ভর কি দরকার, ভালোবাসা তো মনের ব্যাপার, তাই না? তো দাড়িটা তো কোন মেইন ফ্যাক্ট, তারপরে এটার উপরে ভালোবাসা ইয়ে আছে না, মানে ওই যে একটা অন্যরকম একটা মানে মেয়েদের প্রতি ওর না, মেয়েদের প্রতি না বাবা, আমাকে এইভাবেই আমাকে ওরা ভালোবাসে, এইভাবেই চায়। আর আমারও ভালো লাগে এটা, আমার সাজগোজ করতে বা নায়িকার সাজতে ভালো লাগে না। নায়িকা না সেজে তোমরা যেটা না পাও, আমি বাবা এই দাড়ির উপরে সেটা পাই, আমার যৌবন শৈল কাটি, তাই না? তো ছোটবেলায় যখন আমি ছেলেদেরকে ভালোবাসতাম, তখন আমি ভাবলাম যে হয়তো বা এটা আমার একার প্রবলেম, বা এটা হয়তো বা আমার মানসিক রোগ, বা আমি হয়তো বা অসুস্থ। আমি তখন ছোট ছিলাম আর কি, যখন ছেলেদেরকে ভালোবাসতাম। এখন যখন একটু মানে বাইরে আসছি শহরের দিকে, গ্রাম থেকে যখন শহরে আসলাম, দেখলাম যে না, এরকম আমার মতো অনেকেই আছে, ঠিক আছে, যে আমি একা না, আমাদের মতো আর অনেকেই আছে বাংলাদেশে, বা বাংলাদেশের বাইরেও থাকতে পারে। তো আমার বাসায় আসছে, বসছে, আমার ঘর ছিল আর কি, টিনের ঘর ছিল, আমরা অতটা মানে অত বড় লোক না, মানে গরিব, ঠিক আছে। তো টিনের ঘর ছিল, ওই ঘরে মানে ফোটা ছিল, এর জন্যে মানে ও আমার ঘরে বসে বলতেছে যে না চলে যাব। আমি বললাম যে কেন চলে যাবো তুমি, ঠিক আছে থাকো। তো অনেকগুলো রান্না টান্না করছি, তো মানে এত কষ্ট করে আমি রান্না করছি ওর জন্যে, ও আমার ঘরের ফোঁটা দেখে ও চলে গেছে, ঠিক আছে। সেদিন খুবই মানে কষ্ট লাগছে আমার, আর আমি খাবারগুলা আমি মানে খাইনি, খুবই খুবই খারাপ লাগছে আমার। তারপরে ও বিয়ে করছে, আমি তখন আমার ফুপির বাসায় ছিলাম। তো বিয়ে করছে, আমি আসছি বাসায়, এসে শুনলাম যে ও বিয়ে করছে। তো খুবই খারাপ লাগছে যে ও আমাকে জানাইলো না, আমাকে অন্তত জানাইতে পারতো, যাকে এত ভালোবাসছি সে আমাকে না জানায়। ভালোবেসে আকাশ দেওয়ান বললে কয়ো কাজল যেন সই না, এই রবিনে বললে কয়ো বন্ধু যেন সই না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আমি যখন ওকে চাইতাম, ও তখন আমাকে চাইতো না বা আমাকে অ্যাভয়েড করতো। আর এখন আমি যখন চলে আসছি, মানে আমার গ্রাম ছেড়ে শহরে চলে আসছি, ও দেশে আছে, ওর বউ যখন থাকে না, সব সময় কাছে থাকে না বা পায় না, ওর বউ মানে প্রেগনেন্ট ছিল সামনে,
প্রেগনেন্ট ছিল তখনও আমাকে খুব ফোন দিত, মিস করতো। তো এখন তো আর আমি সেই জায়গাটায় থেমে নাই, এখন আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক কিছু আছে। আসলে আমি মানে কষ্টের দিনগুলা মানে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। সেই দিনও আমাকে ডাক দিচ্ছে যে হৃদয়, আমি শুধু হাই বলে আমি চলে আসছি, আমার খুব কষ্ট হয়েছে ওর জন্যে। এটাই আর কি। অনেক পুরুষরা বলে থাকেন যে আমি বিয়ে করব, তারপর বলি হ্যাঁ করো, কোনো সমস্যা নাই, সামাজিকতার কারণে তোমায় করতে হবে, তোমার হয়তো একটা জেনারেশনের জন্য তোমায় করতে হবে। তাও ছাড়ি, আমার গার্লফ্রেন্ড থাকবে, তোমাকে নিতে বাইরে বেড়াতে পারবো না, গার্লফ্রেন্ড থাকবে, ঠিক আছে, তাই 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 রাজি। তোমার কাছে এত সময় দিতে পারবো না, এত ঘন ঘন ফোন করা কিসে, এত সময় দিতে পারবো না, তাও রাজি। আমরা তো নিজেরা এত ছোট কেন, এত বেহায়া কেন, আমরা এত বেহায়া কেন? অভিমানী বন্ধু কেন একা হতে চায়, শুধু একটু ভালোবাসা পাওয়ার আশায়। আর একটু বলছি কিসের জন্য, ভালোবাসাটাকে তো আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি, আর তারপরে শরীর। রেপ হয়েছি কয়েকবার, অনেকজনের সাথে বডি রিলেশন, শারীরিক সম্পর্ক আমার ছিল, তবে শরীরে যে সবসময় প্রাধান্য দিয়েছি আমি সারা জীবন, আমি আমার ভালোবাসাকে সবসময় মনে করেছি আমি কখনো কাণ্ড হব না, আমি হব লতানো কিছু, যাকে ভালোবাসবো তার মধ্যে লতিয়ে বেঁচে থাকবো। কিন্তু এখন থেকে ভাবতে হবে না, আমিও একটা শক্ত খুঁটি, আমার উপরে কেউ নির্ভর করে বেঁচে থাকুক। জীবনটা অনেক অনেক মধুময়। জীবন তো একটা বাড়ি পাওয়া যায়, আর জীবন তো একটাই। আমার আঙ্গুল 10টা, আঙ্গুলের মতো কি জীবন 10টা? জীবন একটা, এই জীবনটা একবার চলে গেলে আর পাওয়া যাবে না। তো আমি, যারা আমার মতো মানুষ আপনারা আছেন, তারা ভালোবাসার প্রতি এত তিক্ত অভিজ্ঞতা রাখবেন না, এত কঠিন হবেন না। আপনার জন্য হয়তো একটা সঠিক মানুষ অপেক্ষা করছে, আপনি অপেক্ষায় থাকেন। আপনি ভালোবাসাকে সাধনা করুন, ভালোবাসা সাধনায় পাওয়া যায়, আর ভালোবাসা ইবাদত করলে পাওয়া যায়, এটা ইবাদতের মতো। বাড়িতে আমার একান্ত ব্যক্তিগত এই মানে সেক্সুয়াল বিষয়টা, কিন্তু জানে একটু আচরণটা একটু মেইলি, কিন্তু কখনো কখনো বলেন আমাকে যে তোমার আচরণটা এরকম কেন। হয়তো এলাকা আমার বন্ধু বান্ধব হয়তো বলে, মাঝে মধ্যে বলে মাইগা বা এসব বলে, হাফলেটিস বলে, মাঝে মধ্যে ঢাকায় অনেক সময় বলে। ঢাকার দেশে গেলে একদম চুপচাপ থাকি, রিজার্ভ, যাতে বুঝতে না পারে, মানে লজ্জা একটা, যে আমার ভাইরা তো বড় হয়ে গেছে, যেহেতু আমি সবাই বড়, তো ওরা হয়তো মাইন্ড করবে বা ভাই এইরকম বলে কেন। আমি আমার এই গে লাইফটাকে আমি গুড বাই জানানোর জন্য কিন্তু মূলত বিয়ে করি তড়িঘড়ি করে, বাট আমি নিজেকে রিকভার করতে পারিনি, ঠিক আছে। কারণ আমি বুঝি এখন যে আমার পছন্দ এটাই, আমি এটাকে নিয়ে থাকতে পারতাম, বাট আমার লাইফের সাথে এখন আরও 2টা লাইফ ওতপ্রোতভাবে জড়িত, টোটাল আমার ফ্যামিলি লাইফ সবার সাথে। বাট আমার তখন ডিসিশনটা তখন নেওয়া উচিত ছিল, বাট আমি যে রিকভার করতে পারবো না এটা যদি জানতাম, তাহলে আমি মানে সোশ্যাল লাইফে পা দিতাম না। আর বিয়ে করে তো আসলে মেয়েকে আমি মনে সুখে রাখতেই পারবো না, আমার তো আসলে টানটা অন্যদিকে, ছেলের দিকে। খামাকে কেন আমি একটা মেয়ের জীবন নষ্ট করব, আমি যদি তাকে পরিকৃতভাবে ভালোই বাঁচতে না পারি। আমার বউ জানে, আমার বউ বলে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি করো গা, সমস্যা নেই, তাতে কিচ্ছু আমার যায় আসে না। হয়তো সমাজের চোখে একটু খারাপ দেখে, হয়তো সমাজের চোখে খারাপ দেখলে আমার চোখে তো খারাপ যায় আসে না, ওদের খারাপে আমার কিছু যায় আসে না। সবার একজন মনের মানুষ আছে, মনে মানুষের করলা ভালোবাসলাম তারে, যে যাহারে ভালোবাসো দুঃখ যেন দেয় না। আমার বাড়ি কতটুক দুঃখ মানুষ ঈদ করে, ভাই বোন নিয়ে, মা বাপ নিয়ে, আল্লাহ পাকে কেন এরকম করে? আমার বোন আরো কষ্ট, কেন এরকম হয়? এরকম যেমন না হয় এটুকুই, গাছের কেন মেনে নিতে চায় না, কেন এরকম করতে চায় না, কেন এরকম হিজড়া সৃষ্টি হইলাম। আজকে হিজড়া হয়েছে দেখে কি এরকম ভাবেই মা বাপ ভাই বোন ছাড়া সবাই নিয়ে ঈদ করতেছে। ঈদ যায় তাহার যায়, 2 বছর যায়, 5 বছর যায়, আমরা কখনো গার্জেনের সাথে ঈদ তাহার করতে পারি না, গার্জেন মারা যায় তাও তো দেখতে পারি না।
বাবা কাছে নাই, বাবা যেমন আমার বাপ মারা গেছে আমি দেখতে পারি নাই। কেন আমার বাপ মারা গেছে আমি দেখতে পারি না, আল্লাহ পাকে কেন আমার হিজরা হইলাম, কেন হিজরা হইছি, কেন এরকম দুঃখ কষ্ট, বাপ মরলো দেখতে পারলাম না। পাথরের আঘাতে কেউ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেউ কেঁদে দুলাই মিশে। পাথরের আঘাত সই বুকে, ফুলের আঘাত সই না। এত বেশি বিভাজন হয়েছে, বিরক্ত লাগে। এখন আবার আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে সেক্সুয়াল মাইনরিটি। এই শব্দটা এত ঘৃণা লাগে আমার ভালোই লাগে না এই শব্দটা। সত্যি কথা, আমার কাছে মনে হয় যে আরও আলাদা করে দেয়া। মাইনরিটি কি? আমার খুব মেজাজ খারাপ লাগে এই শব্দটা শুনলে, বাধ্য হয়ে ব্যবহার করি। মাইনরিটি কোনো কিছু নেই, মানুষের কতগুলো পরিচয় থাকে বলেন তো? এত পরিচয় নিয়ে বাংলাদেশি, বাংলাভাষী, নারী, সমকামী, আবার আর একটা পরিচয় যোগ হয়। এটা কেন হবে? মানে তারপরে যেটা হয়েছে ওই পরিচয়ের সূচক ধরে মানুষকে বিচার করে মানুষ যখন মানে জন্মানোর পরে যখন সে বড় হয়, একটা পুরুষ, আমি পুরুষ হিসেবে মনে করি যে একটা পুরুষ যখন নিজেকে ভালোবাসে এবং নিজের বডিটা দেখে, তখন প্রথম তার ভালোবাসাটা জন্মায় তার বডি থেকে, তারপরে তার মাকে ভাবে। এবং একটা পর্যায়ে আমাদের দেশের যেটা হয় যে আমরা ছোটোবেলায় অনেক সময় বাগানে একসঙ্গে হাগু করতে যেতাম, মানে ব্ল্যাটিন করার জন্য। সেখানে আমরা সব লাইন ধরে কিন্তু নুড হয়ে একে অপরকে দেখতাম, ধরতাম। এরকম একটা বড় জিনিস কিন্তু আমি দেখেছি যে ছোটোবেলা থেকেই পুরুষদের প্রতি পুরুষদের একটা যে আকর্ষণ, এবং বডি থেকে যে গোসল করতে যেত, তার একসঙ্গে শুয়ে থাকার মধ্যে যে বুকের মধ্যে যে জড়িয়ে ধরার ব্যাপারগুলো থাকতো, এইগুলো কিন্তু এই সোসাইটিতে পুরুষদের সঙ্গে, মানে একটা নারীর সঙ্গে যত না লাভ করে, একটা পুরুষের সঙ্গে তার কিন্তু জাস্ট হয়তো ওই কাজটা হয় না, ইন্টারকোর্সটা হয় না, কিন্তু মানে অ্যাবাউট লাভ, অ্যাবাউট অ্যাফেকশন, সেটা কিন্তু খুব বেশি মাত্রায়। এটা এত বিশ্রী একটা ব্যাপার, আমার কাছে অবাক লাগে মানুষ কেন এই কাজটা করে। মানুষ যৌনতার যদি এই মানুষ হয় তাহলে সে খারাপ, যৌনতার এই মানুষ তাহলে সে ভালো খারাপ যৌনতার ভিত্তিতে, অপরাধী নিরপরাধী যৌনতার ভিত্তিতে, পাপ পুণ্য যৌনতার ভিত্তিতে, অসুস্থ সুস্থ যৌনতার ভিত্তিতে। এগুলি কেন? যৌনতা তো মানুষের চাহিদা, এবং এটা সিম্পল একটা জিনিস, এটাকে ধরে সমস্ত কিছু আবর্তিত হবে কেন? আমরা যে বিষয়টা নিয়ে আসলে ডিবেট করি সব সময়, যে একটা ছেলে একটা মেয়ের প্রতি প্রেমাসক্ত হবে বা তাকে ভালোবাসবে, বিয়ে করতে চাবে, তো এই বিষয়টা সব সময় যে ঘটবেই তেমনটা না। একটা ছেলের প্রতিও তার ভালোবাসা আসতে পারে বা তার প্রেমে পড়তে পারে। একটা মেয়েও একইভাবে আরেকটা মেয়ের প্রতিও মানে প্রেমাসক্ত হয়ে তার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতেই পারে। কারণ এই বিষয়টা যেহেতু তার বেড়ে ওঠার সাথে, তার ডেভেলপমেন্টের সাথে নির্ভর করছে, এবং এই ডেভেলপমেন্টটা শারীরিক, মানসিক, সামাজিক সব ধরনের ডেভেলপমেন্টের সাথে। তো সেই কারণে মানে এটা নিয়ে এই ধরনের ডিবেটের মধ্যে থাকা যে হ্যাঁ এটা একটা প্রবলেম তাদের শরীরের মধ্যে আছে বা মনের মধ্যে আছে বা সমাজের মধ্যে আছে, নট লাইক দ্যাট। মানে পুরো ব্যাপারটা পুরো বিকাশের সাথেই নির্ভর করছে। এখন পুরো বিকাশটা যেভাবে মানে এগুচ্ছে একটা মানুষের, একটা ছেলের বা মেয়ের, সেইখানে একটা ছেলের মধ্যে আরেকটা মেয়ের প্রতি বা ছেলের প্রতি কী ধরনের মানে সাইকোলজিক্যাল কনস্ট্রাক্টগুলো তৈরি হচ্ছে সেটা সেটা কন্ট্রিবিউট করবে যে সে কার প্রেমে পড়বে। তো যদি একটা ছেলের মধ্যে আরেকটা ছেলের প্রতি তার সাইকোলজিক্যাল পজিটিভ কনস্ট্রাক্টগুলো ডেভেলপ করে যে হ্যাঁ একটা ছেলেই আমাকে অনেক বেশি বুঝবে, একটা ছেলেই আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমাকে অনেক সাপোর্ট দিবে, তো সে একটা ছেলের প্রেমেই পড়বে বা একটা ছেলের প্রতি তার ভালোবাসা তৈরি হবে। একই সাথে একইভাবে একটা মেয়ের মধ্যেও একই বিষয়টাই ঘটবে। এখন অনেক রকম নাম বের হচ্ছে, কেউ স্টাইল করে বলছেন শিমেল, কেউ বলছেন মাইকা, কেউ বলছেন বেট্টা, কেউ বলছেন মেয়েলি পুরুষ, বিভিন্নভাবে কথাবার্তা বলা হচ্ছে। আমরা শুধুই মানুষ। অনেক দিন পরে যখন আর সমাজে কোনো রকমের কোনো সমস্যা হবে না, যখন সমাজ সব কিছুকে মেনে নেবে স্বাভাবিকভাবে, তখন হয়তো আজকের আমার এই দুঃখটাকে, এই কষ্টটাকে হয়তো সেদিন সার্থক মনে হবে। আমি হয়তো এখানে থাকবো না, এই ক্ষণ পরিবর্তন হবে, যে জায়গায় দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি সেই জায়গাটাও পরিবর্তন হবে। আমি হয়তো থাকবো না, বিলীন হয়ে যাব, কিন্তু বাতাসে শুনেছি আমাদের কথা নাকি মিশে থাকে। যদি সেরকম ধরনের কোনো আবিষ্কার কেউ করতে পারেন যে বাতাসের কথা ধরার মতো, তাহলে আজকের এই কথাগুলো আপনারা কেউ ধরে রেখেন।
ডকুমেন্ট করে রেখেন, যেন আমরা কতটা ত্যাগ করেছি, কতটা কষ্ট করেছি, দিনের পর দিন অপমান সহ্য করেছি। কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন।